এদিকে ইমার্জেন্সি সরকার গঠন হচ্ছে যে কোনো সময়, বিদায় নিচ্ছে ডক্টর ইউনূস, ফিরে আসছে শেখ হাসিনা, রাতে ভয়ানক রূপে ফিরল ছাত্রলীগ, কিসের জানান দিচ্ছে তারা। অন্যদিকে আগস্ট মাসকে ঘিরে টানা 11 দিনের কারফিউ জারি করেছে সরকার। ভালো নেই বাংলাদেশ, ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনূসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে, সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ আসছে ইমার্জেন্সি সরকার। দর্শক, কি হতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ আপনারা জানলে অবাক হবেন। আপনারা জানেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই 8 দিন আওয়ামী লীগ যা করবে তা হিসাবের বাইরে। তাই তো পুরো 8 দিনের কারফিউ জারি রয়েছে সারা বাংলাদেশে। এরই মধ্যে ইমার্জেন্সি সরকার গঠন। তাহলে কি শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশে আসতেছেন? ঠিক তাই শুনেছেন, 5 আগস্টের আগেই বাংলাদেশের ক্ষমতার রদ বদল হয়ে যেতে যাচ্ছে। দর্শক, তাই আর কথা বাড়াবো না, চলুন আমরা এ বিষয়ে বিজ্ঞ বিশ্লেষক এবং বড় বড় সাংবাদিকদের মুখ থেকে আমরা বিশেষ কিছু আলোচনা শুনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ দর্শক, বিশেষ করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। এখন তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি জন্ম থেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ল, বিশেষ করে এনসিপির প্রধান যিনি, নাহিদের বাবার অফিস খুলে চাঁদাবাজি করা, কমিশন নেওয়া, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যিনি সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রি, 2টো মিনিস্ট্রির দায়িত্বে, তার এপিএস এর অর্থ কেলেঙ্কারি, নিজে এয়ারপোর্টে আর্মস নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে তার তদবির বাণিজ্য, এলাকায় সন্ত্রাস করায়, কুমিল্লায় ব্যাপক শত শত মানুষ স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করছে এবং খুব খারাপ ভাষায় স্লোগান দিয়ে বলছে বাপে পুতে মিল্লা দেশটা খাইল গিল্লা। এবং এলাকায় একজন শিক্ষয়িত্রীর গগন বিদারী যে আর্তনাদ, সেখানে যে নির্যাতন, সেখানে যে হত্যাকাণ্ড, তার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অভিযুক্ত করা হচ্ছে। জামাত ইসলামের প্রিয়ভাজন হওয়ার জন্য এমন মন্তব্য করলেন যে মানুষ সিসি করতেছে, তার নাম উচ্চারণ করে থুতু দিচ্ছে। তিনি বলছেন শেখ হাসিনা এত খারাপ কাজ করেছে যে 71-এ এটা ঘটে নাই। আসলে উনি বুঝতে পারছেন না, উনি সৎকুল হারা। ওই বাংলা ফোক গানে আছে একুল অকুল দুকুল হারা, উনি সেরকম অবস্থায় গেছেন। শুধু এই ক্ষেত্রে না, পদযাত্রা করতে গিয়ে দেখলাম ময়মনসিংহে তাদের সবচেয়ে ডাক সাইডের কথা যিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ, তিনি নাকি ধাওয়া খেয়ে ফেসবুকে দেখলাম বলছে দৌড় প্রতিযোগিতায় ছিলেন, এখন তিনি হসপিটালে। গাজীপুরে মাস্তানি করতে গিয়ে সেখানে তিনি আহত হয়েছেন। তিনি বলতেন যে আমাকে কেউ ভয় দেখাবেন না, চোখ বড় করে। গোপালগঞ্জে দেখলাম জীবন বাঁচাবার ভয়ে, জীবন রক্ষার তাগিদে দৌড়ঝাঁপ করে তিনি সেনাবাহিনীর একটা নিরাপদ যানের ভিতর ঢুকলেন এমন ভাবে যে তাকে কেউ ভয় দেখাবেন না, তিনি কোনো ভয় পান না। এই অবস্থাটার সেখানে অবশিষ্ট থাকলো না। সার্জিস আলম, তার বাড়ির চেহারা চিত্র একাধিক ভিডিওতে সংবাদ মাধ্যমে এসেছে এবং তিনিও এই ক্ষমতায় অবস্থায় পৌঁছবার আগে বারবার বলছেন আমার হাতে টাকা নাই, আমাদের পকেটে এই কয়টা থাকে না। এখন তাদের যে অবস্থান, সেই অবস্থান দেখে তাদেরই যারা সহযোগী, আম জনতা পার্টির এক নেতা এবং যারা ইনকিলাব মঞ্চ, তারা বিভিন্নভাবে তাদের চরিত্র তুলে ধরছেন। এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিসর্জন দিয়ে দিয়েছেন যে এই এনসিপি দিয়ে আমার হবে না। সব মিলে একটি ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে পড়েছেন এই শিবির। তারা এখন কি করবেন দিক খুঁজে পাচ্ছেন না। বিএনপির কথা শুনবেন নাকি জামাত ইসলামের কথা শুনবেন? অন্যদিকে তার যে বড় বড় রাষ্ট্র যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করতো, আমেরিকা সহ অন্যরা, তাদের নাকি মোহ কেটে গেছে ওনার উপরে, তারা এখন আর সাড়া দিচ্ছেন না। তিনি তাদের পরামর্শ নেওয়ার জন্য বাংলাদেশস্থ হাইকমিশনে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, ভালো রেসপন্স পাচ্ছেন না। উনি খুব সংকটের ভিতর থেকে ফ্যাকাশে মুখ করে বিভিন্ন রকম আলাপ আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারছেন না। ওনার ভাতিজা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এবং তার যারা একান্ত ঘনিষ্ঠ, তাদের নিয়ে ক্লোজ ডোরে নাকি মিটিং করে বলতেছেন যে এই সংকট উত্তরণের উপায় কি। এই উভয় সংকটের ভিতর উনি আছেন। উনি বুঝতে পারেন নাই বাংলাদেশ নামক রাষ্ট্রেতে উনি কোনদিন রাজনীতি করেন নাই, ওনার কোনো অবদান নাই, উনি 5 টাকার কোনো সাহায্য এই দেশকে করেন নাই। এখন দেখার সময় উনি কি শ্যাম রাখবেন না কুল রাখবেন। উভয় সংকটে ডক্টর ইউনূস, কারণ তার বিদেশি প্রভুরাও সাড়া দিচ্ছে না। এই অবস্থা থেকে ওনার উত্তরণের কোনো পথ দেখছি না। উনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন, বসে থাকাও সম্ভব না, নামলেও পরিত্রাণ হবে না। বাংলাদেশে একটা হাওয়া বদলের ইঙ্গিত আপনিও টের পাচ্ছেন কিনা আমি জানি না,
নিশ্চয়ই টের পাচ্ছেন। মানে কি এমন হঠাৎ করে ঘটে গেল যে সকলে সমস্বরে বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতাদের নানা গুণপনা নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। মানে উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেত্রী, যিনি প্রায়শই জাতির বিবেক হিসেবে ফেসবুক লাইভে আসেন বা ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে তখন জাতীয় সংবাদপত্রগুলো তার বক্তব্যকে পুঁজি করে বা তার বক্তব্যকে ধরে নানা রকম হতাশার কথা প্রকাশ করেন যে এই যে দেখুন বীর বিক্রমদের ঘনিষ্ঠ জনই বলছেন এসব ঠিক হচ্ছে না, ওসব ঠিক হচ্ছে না। কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে আমরা অন্তত 1 বছরের মধ্যে এই নেতৃবৃন্দ, মানে যাদেরকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতা হিসেবে, তারা যে কি সব অপকর্ম করে বেড়াচ্ছেন, কত রকমের চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট এসবের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, সেটা কোনোভাবেই প্রকাশ্যে বলা সম্ভব হচ্ছিল না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পক্ষে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাত্রনেতারা এবং তাদের বাবাদের, ভাইদের নানা রকম গুণপনার খবর প্রকাশ পেলে যদি সেই ছাত্রনেতারা নিজেই ফেসবুকে বলতেন যে এটা আমরা করিনি বা আমাদের নামে কুৎসা রটনা হচ্ছে, তখন সেই অংশটুকু জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেলে মাঝে মাঝে জানা যেত। কি ভয়াবহ ব্যাপার ঘটে গেছে বাংলাদেশে দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যম তো গত কয়েকদিনে উত্তাল নানা ঘটনায় বটেই, এর মধ্যে বাংলাভিশন, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বেপরোয়া বাবা এই শিরোনামে তারা একটা ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে অনলাইনে। মানে এখন অনেকেই বলছেন যে যেহেতু মেয়র হতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন, আর ইশরাক হোসেন যেহেতু বাংলাভিশনের মালিক, তাই উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয়েছে। আসিফ মাহমুদও সেরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সার্জিস আলমও দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করছেন না, কারণ যা ঘটনা প্রবাহ তুলে ধরেছে বাংলাভিশন তার সেই ভিডিও চিত্রে, তাতে পরিষ্কার কুমিল্লার মুরাদনগরে কি ভয়ের আর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আসিফ মাহমুদের বাবা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখেন কয়দিন আগে AK-47 এর গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, তাতে তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হয়নি, কারণ দেশটা কারো বাপের নয়, তাদের বাপের। এই কথা বলতেই তো তাদের আন্দোলন। তো সেই কথা বলে তারা যখন ক্ষমতায় এসেছেন, এরপর মোটামুটি 1 বছর ধরে বাংলাদেশের মানুষ ভেবেছে যে এরা এত বড় বীরত্বের পরিচয় দিয়েছেন রাজপথে, কাজেই এদেরকে কিছু মৃদু লুটপাট তো করতে দেওয়াই উচিত। এই মৃদু লুটপাট 1 বছরে এসে ঠেকেছে পাথর দিয়ে থেতলে মানুষ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ছত্রছায়ায় রাখা থেকে শুরু করে নানা রকম অপকর্মে। বাংলাভিশনের ওই ছবিতে কুমিল্লার মুরাদনগরে কিন্তু পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তার চেয়ে ভয়াবহতম ঘটনা ঘটেছিল পুরান ঢাকার ওই পাথর দিয়ে থেতলে এক ব্যক্তিকে প্রকাশ্যে খুনের আগে। এক পরিবারের 3 জনকে, মা, তার ছেলে আর তার মেয়ে, এই 3 জনকে পাথর দিয়ে থেতলে খুন করে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে। আর সেই পরিবারেরই আরেক মেয়ে, শিশু, তারা এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। এখন জানা যাচ্ছে সেই ঘটনার সাথে নাকি জড়িত এক আওয়ামী লীগ নেতা, আর তার সেই আওয়ামী লীগ নেতা আছেন কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের বাবার ছত্রছায়ায়। আসিফ মাহমুদের বাবা অবশ্য বলছেন যে বিএনপি নেতা কায়কোবাদ সেখান থেকে নির্বাচন করতে চান, তাই বহু মাস ধরেই বিএনপি সেখানে কিন্তু এর আগেও সংবাদ সম্মেলনও করেছে যে আওয়ামী লীগকে ছত্রছায়ায় রেখেছে আসিফ মাহমুদের বাবা ওখানে, এবং তা করে তিনি একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এখন দেখা যাচ্ছে আসিফ মাহমুদের বাবার শুধু ওই ঘটনার সাথে জড়িত থাকাই একমাত্র অপকর্ম নয়। আসিফ মাহমুদের বাবা একটা আকুবপুর নামক এক গ্রামের পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 4-5 বছর আগে তার চাকরি গিয়েছিল, সেখান থেকে তিনি কোনো যথাযথ কাগজপত্র না দেখিয়ে 5 লাখ টাকার মতো নাকি হাতিয়ে নিয়েছিলেন। কি গুণী প্রধান শিক্ষক দেখুন। তো সেই চাকরি যাওয়ার পর এই 5ই আগস্টের পর তিনি ওই স্কুলে এরপর যে চাকরি করছিলেন সহকারী প্রধান শিক্ষিকা শিখারানী দাস, এদের সবাইকে অত্যাচার করে মব করে ওই শিখারানী দাসকে 6 ঘন্টা ধরে স্কুলে আটকে রেখে তার কাপড় চোপড় খুলে নিয়ে তারপর ভিডিও করে সেসব ভিডিও সহ তাকে সেসব ভিডিও বাইরে প্রচার করে, যে ভিডিও। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বিজ্ঞ সাংবাদিক এবং বিজ্ঞ বিশ্লেষকদের মুখ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ কিছু আলোচনা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ। দর্শক, এখন এ বিষয়ে আপনি কি বলতে চান এবং এ বিষয়ে আপনাদের নিজস্ব ওপিনিয়নটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিন, যাতে করে আরও 5 জন দেখতে পারে। দর্শক, এখন এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আসলেই ডক্টর ইউনূস সাহেব কি বাংলাদেশ চালাতে ব্যর্থ, নাকি শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশ সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ ভালো থাকবে? কোনটা চান? আপনি যদি চান ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক তাহলে কমেন্টে এ লিখবেন, আর যদি চান যে ডক্টর ইউনূসের থেকেও শেখ হাসিনার প্রশাসন ভালো ছিল, সেই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছিল, তাহলে কমেন্টে বি রেখে জানান। তো দর্শক, সবাই এ আর বির মাধ্যমে আজকের
কমেন্টটি করে যাবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য পরবর্তী ভিডিও এর থেকে গুরুত্বপূর্ণ একটি নিউজ আমরা হাতে এসেছে আমাদের, সেটা আপনাদের সামনে অতি দ্রুত আনতে চলেছি, তাই সবাই সেটি দেখার জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।